রহস্যবাগ অরিজিনালসের নতুন গল্পে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের জন্য নিশি রাতের যাত্রী। গল্প পাঠে শুভম, দীপায়ন এবং আনন্দ। শুরু হচ্ছে নিশি রাতের যাত্রী। ধুর, এই ভাঙা গাড়িটা নিয়ে যে কেন বেরোতে গেলাম, মাঝ রাস্তায় এসে কে খারাপ হতে হলো। জিপিএসটাও এই সময় কাজ করছে না, একবার ট্রাই করে দেখি। দেখ, নো সিগন্যাল দেখাচ্ছে। কেমন একটা জায়গা, না আছে সিগন্যাল, না আছে কিছু, আর দুপাশে শুধু বড় বড় গাছ আর অন্ধকার। কপাল খারাপ হতে চা। গাড়ির বাইরে বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়ছে। ভেতর থেকে বাইরেটা খুব একটা দেখা যাচ্ছে না। গাড়ির কাঁচগুলো ঝাপসা হয়ে এসেছে। হঠাৎ জানলার কাঁচে টোকা পড়ার শব্দ হয়। কে কে ওখানে? বাইরের ব্যক্তিকে স্পষ্টভাবে দেখার জন্যে গাড়ির কাঁচটা একটু নামিয়ে নেয় অনিন্দ। বাবা, রাতে এই শ্মশান ঘাটের রাস্তায় গাড়ি থামিয়ে বসে আছো কেন? এদিকে তো এই সময় কেউ আসে না। থ্যাংক গড, কাউকে তো পেলাম। আসলে আমি আমি আসলে কলকাতা ফিরছিলাম, হাইওয়েটা মিস করেই শর্টকাট রাস্তায় ঢুকে পড়েছি। তারপরেই গাড়িটা খারাপ হয়ে যায়। বলছি, আশেপাশে কোনো গ্যারেজ বা কোনো থাকার জায়গা আছে? তাহলে একটু ভালো হতো আর কি। গ্যারেজ? এই জঙ্গল রাস্তায় এত রাতে কোনো মেকানিক পাবে না বাবা। তবে আর 1 কিলোমিটার এগোলে একটা পুরনো ডাক বাংলো আছে। আজ রাতটা ওখানেই কাটিয়ে দিও। কিন্তু কিন্তু কি চাচা? না মানে, আজ রাতটা খুব একটা ভালো নয় বাবা। সাবধানে থেকো আর সোজা চলে যেও, কোনো দিকে তাকিও না। থ্যাংক ইউ চাচা। আমি এ কি চাচা, যা বাবা, এখানেই তো ছিল একটু আগে, চলে গেল। অনিন্দর আর গাড়িতে বসে থাকার ধৈর্য রইল না। টর্চের আবছা আলোয় সে পিচ রাস্তা ধরে হাঁটতে লাগলো। চারপাশটা কেমন যেন থমথমে। বৃষ্টির জল গায়ে লাগছে ঠিকই, কিন্তু বাতাসটা যেন বরফের মতো ঠান্ডা। কিছুক্ষণ হাঁটার পর অন্ধকারের বুক চিরে দাঁড়িয়ে থাকতে দেখল এক বিশাল লোহার গেট। এটাই সেই ডাক বাংলো। মরচে ধরা লোহার গেট ঠেলে ভিতরে পা বাড়ালো অনিন্দ। জোর বৃষ্টির থেকে বাঁচতে দ্রুত কাঠের বারান্দায় উঠে পড়ল। বেশ পুরনো ডাক বাংলো। ভিতরে কেউ আছে কিনা জানার জন্যে দরজার কড়া ধরে নাড়তেই আস্তে করে দরজাটা আপনা আপনি খুলে গেল। যাকে মাথা গোজবার তো একটা ঠাঁই পাওয়া গেল, কিন্তু এই ভিজে গিয়ে পুরো শরীরটা একদম চ্যাট করছে। অন্ধকার শান্ত ডাকবাংলোয় অনিন্দর পায়ের শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। ডাকবাংলোর এই ভিতরের অন্ধকার যেন বাইরের মাঝরাতের আধারের থেকেও নিবিড়। জায়গাটা বেশ পুরনো, ধুলো বেশ অনেকটা জমে রয়েছে এখানে চারিদিকে।
কিন্তু অদ্ভুত ব্যাপার, ঘরের কোণে ওই মোমবাতিটা জ্বালালো কে? কেউ কি এখানে আছেন? হ্যালো? না, কেউ তো নেই। কোনো উত্তর এলো না। শুধু হলের বড় দেয়াল ঘড়িটার টিক টিক শব্দ অনিন্দর বুকের ধুকপুকানি বাড়িয়ে দিচ্ছিল। ঘড়িটার কাঁটায় তখন রাত 12:15। অনিন্দ হলের সোফাটায় বসল। জামা কাপড় নিংড়ে সে একটু থিতু হওয়ার চেষ্টা করল, কিন্তু তার মনে হচ্ছিল এই বিশাল অন্ধকার ঘরের কোনো একটা কোণ থেকে কেউ যেন অপলক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। হঠাৎ উপরের তলার কাঠের মেঝেতে কারোর হেঁটে যাওয়ার শব্দ শোনা গেল। ভারী বুট জুতোর আওয়াজ। কে? উপরে কে আছেন? দেখুন, আমি বিপদে পড়ে এখানে এসেছি। উপরে যেই থাকবেন প্লিজ প্লিজ সামনে আসুন। হাঁটার শব্দটা হঠাৎই বন্ধ হয়ে গেল। তারপরই একটা ভারী কাঠের দরজা খোলার শব্দ হয়। শোনা গেল সিঁড়ি দিয়ে কিছু একটা ভারী জিনিস টেনে হিঁচড়ে নিচে নামানোর শব্দ। কে? দেখুন দেখুন, যদি প্লিজ ওখানে যদি কেউ থাকেন প্লিজ সামনে আসুন, প্লিজ সামনে আসুন, মজা করবেন না। টর্চের আলোয় অনিন্দ দেখল সিঁড়ির উপর থেকে একটা লাল রঙের তরল গড়িয়ে গড়িয়ে নিচের দিকে নামছে। অনিন্দ সিঁড়ির কাছে এগিয়ে গেল। আঙুলে করে সেই তরলটা একটু ছুঁয়ে দেখল। তরলটা আঠালো আর একটা চেনা গন্ধ, রক্তের গন্ধ। এ তো রক্ত! ও মাই গড, এখানে হচ্ছেটা কি? অনিন্দ এবার সোজা দৌড় দিল মেন দরজার দিকে। দরজার সামনে এসে হাতলটা ধরে টানতেই দেখছে দরজাটা আর খুলছে না। কি খুলছে না কেন? লক হয়ে গেল কি করে এটা? কেউ আছে? বাঁচান, বাঁচান আমাকে! কেউ আছে? কেউ আছে? হঠাৎ করে হলের সব মোমবাতিগুলো দপ করে নিভে গেল। ঘুটঘুটে অন্ধকার। শুধু জানলা দিয়ে আসা বিদ্যুতের আলোয় ঘরটা ক্ষণে ক্ষণে আলোকিত হচ্ছে। এমন সময় ঘরের চারপাশ থেকে একটা বিকট খড়খড়ে হাসির শব্দ প্রতিধ্বনিত হতে শুরু করলো। অনিন্দ! এবার অনিন্দ শুনতে পেল সেই খড়খড়ে গলার ফিসফিসানি। এখানে যারা আসে তারা আর ফিরে যায় না অনিন্দ। আজ থেকে 40 বছর আগে এই রাতে, ঠিক এই রাতে, এই ডাক বাংলোর ভিতর ডাকাতরা আমাদেরকে কুচিয়ে কেটেছিল। তাই তাই আমরা কাউকেই ছাড়িনি। অনিন্দ ভয়ে চোখ বন্ধ করে মেঝেতে বসে পড়ল। তার মনে হলো চারপাশ থেকে অনেকগুলো বরফ ঠান্ডা হাত তার গলা, তার জামা চেপে ধরেছে। সে নিঃশ্বাস নিতে পারছে না। ঘরের তাপমাত্রা যেন মাইনাসে চলে গেছে। হঠাৎ একটা তীব্র বিদ্যুৎ চমকালো, আর সেই আলোয় অনিন্দ দেয়ালের বড় আয়নাটার দিকে তাকালো। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে অনিন্দর হৃৎপিণ্ড যেন স্তব্ধ হয়ে গেল। আয়নায় সে একা দাঁড়িয়ে নেই,
তার পেছনে দাঁড়িয়ে আছে সে বৃদ্ধ রহমত চাচা, যার মাথার ধড় থেকে অর্ধেক আলাদা হয়ে ঝুলছে আর তার শরীর থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে। আর রহমত চাচার পাশে দাঁড়িয়ে আছে আরো অনেক বিকৃত মুখের ছায়া মূর্তি। দয়া করে আমাকে ছেড়ে দিন, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, দয়া করুন। আমি আপনার কোনো ক্ষতি করি, আমি আপনাদের কোনো ক্ষতি করি, দয়া করুন, দয়া করুন। বলেছিলাম না বাবা, সোজা চলে যাবে, কোনো দিকে তাকাবে না, কিন্তু তুমি শুনলে না। না 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 না। পরদিন সকালে শান্ত হাইওয়ে দিয়ে যাওয়ার সময় একদল গ্রামবাসী ডাকবাংলোর সামনে একটা গাড়ি পরিত্যক্ত অবস্থায় দেখতে পেল। তারা পুলিশে খবর দেয়। পুলিশ যখন ডাকবাংলোর ভেতরে ঢোকে, চারদিক তখন শান্ত, রোদ ঝলমলে। কিন্তু হলের মাঝখানে সোফার উপরে পড়েছিল অনিন্দর নিথর দেহ। ময়না তদন্তের রিপোর্টে জানা যায় অনিন্দর শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। তার মৃত্যু হয়েছে তীব্র আতঙ্কে, হার্ট অ্যাটাক করে। কিন্তু রহস্যের শেষ সেখানেই নয়। অনিন্দর ডান হাতে মুঠোর মধ্যে শক্ত করে ধরা ছিল একটা পুরনো মরচে পড়া চাবি। আর ডাকবাংলোর দেয়ালে ধুলোবালি সরিয়ে রক্তের অক্ষরে লেখা ছিল একটা মাত্র বাক্য, পরের যাত্রীর জন্যেই আমরা অপেক্ষা করছি। শেষ হলো আমাদের আজকের অরিজিনাল গল্প নিশি রাতের যাত্রী। রহমত চাচার চরিত্রে দীপায়ন, পোস্টার ডিজাইনিং এবং অনিন্দর চরিত্রে শুভম, গল্প পাঠ সূত্রধর এবং পরিবেশনায় আমি আনন্দ। দেখা হবে আরও একটি নতুন গল্পে। ততক্ষণ সুস্থ থাকুন এবং শুনতে থাকুন রহস্যবাগ।